নমস্কার। আজ শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরের মাল্যদান। শুরু করছি আজকের গল্প মাল্যদান। সকালবেলায় শীত শীত ছিল। দুপুরবেলায় বাতাসটি অল্প একটু তাঁতিয়া উঠে দক্ষিণ দিক হইতে বহিতে আরম্ভ করিয়াছে। যতীন যে বারান্দায় বসিয়াছিল সেখান হইতে বাগানের এক কোণে একদিকে একটি কাঁঠাল ও আরেক দিকে একটি শিরীষ গাছের মাঝখানের ফাঁক দিয়া বাহিরের মাঠ চোখে পড়ে। সেই শূন্য মাঠ ফাল্গুনের রৌদ্রে ধু ধু করিতেছিল। তাহারই এক প্রান্ত দিয়া কাঁচা পথ চলিয়া গেছে। সেই পথ বাহিয়া বোঝাই খালাস গরুর গাড়ি মন্দ গমনে গ্রামের দিকে ফিরিয়া চলিয়াছে। গাড়োয়ান মাথায় গামছা ফেলিয়া অত্যন্ত বেকার ভাবে গান গাহিতেছে। এমন সময় পশ্চাতে একটি সহাস্য নারীকণ্ঠ বলিয়া উঠিল, কি যতীন, পূর্বজন্মের কারোর কথা ভাবিতেছ বুঝি? যতীন কহিল, কেন পটল, আমি এমনি কি হতভাগা যে ভাবিতে হইলে পূর্বজন্ম লইয়া টান পাড়িতে হয়? আত্মীয় সমাজে পটল নামে খ্যাত এই মেয়েটি বলিয়া উঠিল, আর মিথ্যা বড়াই করিতে হইবে না। তোমার ইহজন্মের সব খবরই তো রাখি মশাই। ছি ছি, এত বয়স হইল তো একটা সামান্য বউ ঘরে আনিতে পারিলে না? আমাদের ওই যে ধনামালিটা, ওরও একটা বউ আছে। তার সঙ্গে দুই বেলা ঝগড়া করিয়া সে পাড়া শুদ্ধ লোককে জানাইয়া দেয় যে তার বউ আছে। আর তুমি মাঠের দিকে তাকাইয়া ভান করিতেছ যেন কার চাঁদ মুখ ধ্যান করিতে বসিয়াছ। ও কেবল লোক দেখাইবার ভরং মাত্র। দেখো যতীন, চেনা বামনের পৈতের দরকার হয় না। আমাদের এই ধনাটা তো কোনোদিন বিরহের ছুতা করিয়া মাঠের দিকে অমন তাকাইয়া থাকে না। অতি বড় বিচ্ছেদের দিনেও গাছের তলায় নিড়ানি হাতে উহাকে দিন কাটাইতে দেখিয়াছি, কিন্তু উহার চোখে তো অমন ঘোর ঘোর ভাব দেখি নাই। মশায় 7 জন্ম বইয়ের মুখ দেখিলে না, কেবল হাসপাতালে মরা কাটিয়া ও পরামুখস্থ করিয়া বয়স পার করিয়ে দিলে। তুমি অমন্তর দুপুরবেলা আমাকে আর লজ্জা দিও না। তোমাদের ধনাই ধন্য, উহারই আদর্শে আমি চলিতে চেষ্টা করিব। আর কথা নয়, কাল সকালে উঠিয়েই যে কাঠকুড়ানি মেয়ের মুখ দেখিব তাহারই গলায় মারা দেব। ধিক্কার আমার আর সহ্য হইতেছে না। তবে এই কথা রইল পটল। যতীন, তবে এসো। যতীন কহিল, কোথায় যাইব? পটল বলিল, এসোই না। না না, একটা কি দুষ্টুমি তোমার মাথায় আসিয়াছে, আমি এখন নড়িতেছি না। আচ্ছা তবে এইখানে বসো। বলিয়া পটল দ্রুত পদে প্রস্থান করিল। পরিচয় একটু দেওয়া যাক। যতীন এবং পটলের বয়সের একদিন মাত্র তারতম্য। পটল যতীনের চেয়ে একদিনের বড় বলিয়া যতীন তাহার প্রতি কোনো প্রকার সামাজিক সম্মান দেখাইতে নারাজ। উভয়ে খুড়তুতো জ্যাঠতুতো ভাই বোন, বরাবর একত্রে খেলা করিয়া আসিয়াছে। দিদি বলে না বলিয়া পটল যতীনের নামে বাল্যকালে বাপখুড়ার কাছে অনেক নালিশ করিয়াছে, কিন্তু কোনো শাসনবিধির দ্বারা কোনো ফল পায় নাই। একটি মাত্র ছোট ভাইয়ের কাছেও তাহার পটল নাম ঘুচিল না। পটল দিব্য মোটা সোটা গোলগাল প্রফুল্লতার রসে পরিপূর্ণ। তাহার কৌতুক হাস্য দমন করিয়া রাখে সমাজে এমন কোনো শক্তি ছিল না। শাশুড়ির কাছেও সে কোনোদিন গাম্ভীর্য অবলম্বন করিতে পারে নাই। প্রথম প্রথম তা লইয়া অনেক কথা উঠিয়াছিল, কিন্তু শেষকালে সকলকেই হার মানিয়া বলিতে হইল ওর ওই রকমই। তারপরে এমন হইল যে পটলের দুর্নিবার প্রফুল্লতার আঘাতে গুরুজনের গাম্ভীর্য ধূলিসাৎ হইয়া গেল। পটল তাহার আশেপাশে কোনোখানে মন ভার মুখ ভার দুশ্চিন্তা সহিতে পারিত না। অজস্র গল্প হাসি ঠাট্টায় তাহার চারিদিকের হাওয়া যেন বিদ্যুৎ শক্তিতে বোঝাই হইয়া থাকিত। পটলের স্বামী হরকুমার বাবু ডেপুটি ম্যাজিস্ট্রেট।
বিহার অঞ্চল হইতে বদলি হইয়া কলিকাতায় আবকারি বিভাগে স্থান পাইয়াছেন। প্লেগের ভয়ে বালিতে একটি বাগান বাড়ি ভাড়া লইয়া থাকেন। সেখান হইতে কলিকাতায় যাতায়াত করেন। আবকারি পরিদর্শনে প্রায়ই তাহাকে মফস্বলে ফিরিতে হইবে বলিয়া দেশ হইতে মা এবং অন্য দুই একজন আত্মীয়কে আনিবার উপক্রম করিতেছেন। এমন সময় ডাক্তারিতে নূতন উত্তীর্ণ প্রসার প্রতিপত্তিহীন যতীন বোনের নিমন্ত্রণে হপ্তাখানেকের জন্য এখানে আসিয়াছে। কলিকাতার গলি হইতে প্রথম দিন গাছপালার মধ্যে আসিয়া যতীন ছায়াময় নির্জন বারান্দায় ফাল্গুন মধ্যাহ্নে রসালস্যে আবিষ্ট হইয়া বসিয়াছিল। এমন সময়ে পূর্বকথিত সেই উপদ্রব আরম্ভ হইল। পটল চলিয়া গেলে আবার খানিকক্ষণের জন্য সে নিশ্চিন্ত হইয়া একটুখানি নড়িয়া চড়িয়া বেশ আরাম করিয়া বসিল। কাঠকুড়ানি মেয়ের প্রসঙ্গে ছেলেবেলাকার রূপকথার অলিগলির মধ্যে তাহার মন ঘুরিয়ে বেড়াইতে লাগিল। এমন সময় আবার পটলের হাসি মাখা কণ্ঠের কাকলিতে সে চমকিয়া উঠিল। পটল আরেকটি মেয়ের হাত ধরিয়া সবেগে টানিয়া নিয়া যতীনের সম্মুখে স্থাপন করিল। ও কুড়ানি। কি দিদি? পটল বলিল, আমার এই ভাইটি কেমন দেখ দেখি। মেয়েটি অসংকোচে যতীনকে দেখিতে লাগিল। পটল কহিল, কেমন, ভালো দেখতে না? মেয়েটি গম্ভীরভাবে বিচার করিয়া ঘাড় নাড়িয়া কহিল, হ্যাঁ ভালো। যতীন লাল হইয়া চৌকি ছাড়িয়া উঠিয়া কহিল, আহ পটল, কি ছেলে মানুষই করিতেছ? পটল বলিল, আমি ছেলে মানুষই করি না তুমি বুড়ো মানুষই করো? তোমার বুঝি বয়সের গাছ পাথর নাই? যতীন পলায়ন করিল। পটল তাহার পিছনে পিছনে ছুটিতে ছুটিতে কহিল, ও যতীন, তোমার ভয় নাই? এখন তোমার মালা দিতে হইবে না। ফাল্গুন চৈত্রে লগ্ন নাই, এখনো হাতে সময় আছে। পটল যাহাকে কুড়ানি বলিয়া ডাকে সেই মেয়েটি অবাক হইয়া রহিল। তাহার বয়স 16 হইবে, শরীর ছিপছিপে, মুখশ্রী সম্বন্ধে অধিক কিছু বলিবার নাই। কেবল মুখেই অসামান্যতা আছে যে যে দেখিলে যেন বনের হরিণের ভাব মনে আসে। কঠিন ভাষায় তাহাকে নির্বুদ্ধি বলা যাইতেও পারে, কিন্তু তাহা বোকামি নহে, তাহা বুদ্ধিবৃত্তির অপরিস্ফুরণ মাত্র। তাহাকে কুড়ানির মুখের সৌন্দর্য নষ্ট না করিয়া বরঞ্চ একটি বিশিষ্টতা দিয়াছে। সন্ধ্যাবেলায় হরকুমার বাবু কলিকাতা হইতে ফিরিয়া আসিয়া যতীনকে দেখিয়া কহিলেন, এই যে যতীন আসিয়াছে, ভালোই হইয়াছে। তোমাকে একটু ডাক্তারি করিতে হইবে ভাই। পশ্চিমে থাকিতে দুর্ভিক্ষের সময় আমরা একটি মেয়েকে লইয়া মানুষ করিতেছি। পটল তাহাকে কুড়ানি বলিয়া ডাকে। উহার বাম্মা এবং ওই মেয়েটি আমাদের বাংলোর কাছে একটি গাছতলায় পড়িয়াছিল। যখন খবর পাইয়া গেলাম, গিয়া দেখি উহার বাম্মা মরিয়াছে, মেয়েটির প্রাণটুকু আছে মাত্র। পটল তাহাকে অনেক যত্নে বাঁচাইয়াছে। উহার জাতের কথা কেহ জানে না। তাহা লইয়া কেহ আপত্তি করিলেই পটল বলে, ও তো দ্বিজ, একবার মরিয়া আমাদের ঘরে জন্মিয়াছে, উহার সাবেক জাত কোথায় ঘুচিয়া গেছে। প্রথমে মেয়েটি পটলকে মা বলিয়া ডাকিতে শুরু করিয়াছিল। পটল তাহাকে ধমক দিয়ে বলিল, খবরদার, আমাকে মা বলিস নে, আমাকে দিদি বলিস। পটল বলে, অত বড় মেয়ে মা বলিলে নিজেকে বুড়ি বলিয়া মনে হইবে। বোধ করি সেই দুর্ভিক্ষের উপবাসে বা কোনো কারণে উহার থাকিয়া থাকিয়া শুল বেদনার মতো হয়। ব্যাপারখানা কি তোমাকে ভালো করিয়া পরীক্ষা করিয়া দেখিতে হইবে। ওরে তুলসী, কুড়ানিকে ডাকিয়া আনতো। কুড়ানি চুল বাঁধিতে বাঁধিতে অসম্পূর্ণ বেনি পিঠের উপরে দুলাইয়া হরকুমার বাবুর ঘরে আসিয়া উপস্থিত হইল। তাহার হরিণের মতো চোখ দুটি দুজনের উপর রাখিয়া সে চাহিয়া রহিল। যতীন ইতস্তত করিতেছে দেখিয়া হরকুমার তাহাকে কহিলেন, বৃথা সংকোচ করিতেছ ভাই যতীন,
উহাকে দেখিতে মস্ত ডাগর, কিন্তু কচি ডাবের মতো উহার ভিতরে কেবল জল ছলছল করিতেছে, এখনো শ্বাসের রেখা মাত্র দেখা দেয় নাই। ও কিছুই বোঝে না, উহাকে তুমি নারী বলিয়া ভ্রম করিও না, ও বনের হরিণী। যতীন তাহার ডাক্তারি কর্তব্য সাধন করিতে লাগিল। কুড়ানি কিছুমাত্র কুণ্ঠা প্রকাশ করিল না। যতীন কহিল, শরীরযন্ত্রের কোনো বিকার তো বোঝা গেল না। পটল ফস করিয়া ঘরে ঢুকিয়া বলিল, হৃদয়যন্ত্রেরও কোনো বিকার ঘটে নাই, তার পরীক্ষা দেখিতে চাও? বলিয়া কুড়ানির কাছে গিয়া তাহার চিবুক স্পর্শ করিয়া কহিল, ও কুড়ানি, আমার এই ভাইটিকে তোর পছন্দ হইয়াছে? কুড়ানি মাথা হেলাইয়া কহিল, হ্যাঁ। পটল কহিল, আমার ভাইকে তুই বিয়ে করবি? সে আবার মাথা হেলাইয়া কহিল, হ্যাঁ। পটল এবং হরকুমার বাবু হাসিয়া উঠিলেন। কুড়ানি কৌতুকের মর্ম না বুঝিয়া তাহাদের অনুকরণে মুখখানি হাসিতে ভরিয়া চাহিয়া রহিল। যতীন লাল হইয়া উঠিয়া ব্যস্ত হইয়া কহিল, আহ পটল, তুমি বাড়াবাড়ি করিতেছ, ভারী অন্যায়। হরকুমার বাবু, আপনি পটলকে বড় বেশি প্রশ্রয় দিয়া থাকেন। হরকুমার কহিলেন, নইলে আমিও যে উহার কাছে প্রশ্রয়ের প্রত্যাশা করিতে পারি না। কিন্তু যতীন, কুড়ানিকে তুমি জানো না বলিয়াই অত ব্যস্ত হইতেছ। তুমি লজ্জা করিয়া কুড়ানিকে শুদ্ধ লজ্জা করিতে শিখাইবে দেখিতেছি। উহাকে জ্ঞানবৃক্ষের ফল তুমি খাওয়াইও না। সকলে উহাকে লইয়া কৌতুক করিয়াছে, তুমি যদি মাঝের থেকে গাম্ভীর্য দেখাও তবে সেটা উহার পক্ষে একটা অসঙ্গত ব্যাপার হইবে। পটল বলিল, ওই জন্যই তো যতীনের সঙ্গে আমার কোনো কালেই বনিল না। ছেলেবেলা থেকে কেমন ঝগড়া চলিতেছে, ও বড় গম্ভীর। হরকুমার বলিলেন, ঝগড়া করাটা বুঝি এমনি করিয়া একেবারে অভ্যাস হইয়া গেছে? ভাই সরিয়া পড়িয়াছে, এখন আমি। পটল বলিল, ফের মিথ্যা কথা, তোমার সঙ্গে ঝগড়া করিয়া সুখ নাই, আমি সে চেষ্টাও করি না। হরকুমার বলিলেন, আমি গোড়াতেই হার মানিয়ে যাই। পটল বলিল, বড় কর্মই করো। গোড়ায় হার না মানিয়া শেষে হার মানিলে কত খুশি হইতাম। রাত্রে শোবার ঘরের জানালা দরজা খুলিয়া দিয়া যতীন অনেক কথা ভাবিল। যে মেয়ে আপনার বাপ মাকে না খাইতে পাইয়া মরিতে দেখিয়াছে, তাহার জীবনের উপর কি ভীষণ ছায়া পড়িয়াছে। এই নিদারুণ ব্যাপারে সে কত বড় হইয়া উঠিয়াছে, তাহাকে লইয়া কি কৌতুক করা যায়? বিধাতা দয়া করিয়া তাহার বুদ্ধিবৃত্তির উপরে একটা আবরণ ফেলিয়া দিয়াছেন। এই আবরণ যদি উঠিয়া যায় তবে অদৃষ্টের রুদ্রলীলার কি ভীষণ চিহ্ন প্রকাশ হইয়া পড়ে। আজ মধ্যাহ্নে গাছের ফাঁক দিয়ে যতীন যখন ফাল্গুনের আকাশ দেখিতেছিল, দূর হইতে কাঁঠাল মুকুলের গন্ধ মৃদুতর হইয়া তাহার ঘ্রাণকে আবিষ্ট করিয়া ধরিতেছিল, তখন তাহার মনটা মাধুর্যের কুহেলিকার সমস্ত জগৎটাকে আচ্ছন্ন করিয়া দেখিয়াছিল। ওই বুদ্ধিহীন বালিকা তাহার হরিণের মতো চোখ দুটি লইয়া সেই সোনালী কুহেলিকা অপসারিত করিয়া দিয়াছে। ফাল্গুনের এই কুঞ্জন গুঞ্জন মর্মরের পশ্চাতে যে সংসার ক্ষুধা তৃষ্ণাতুর দুঃখ কঠিন দেহ লইয়া বিরাট মূর্তিতে দাঁড়াইয়া আছে, উদ্ঘাটিত যবনিকার শিল্প মাধুর্যের অন্তরালে সে দেখা দিল। পরদিন সন্ধ্যার সময় কুড়ানির সেই বেদনা ধরিল। পটল তাড়াতাড়ি যতীনকে ডাকিয়া পাঠাইল। যতীন আসিয়া দেখিল কষ্টে কুড়ানির হাতে পায়ে খিল ধরিতেছে, শরীর আড়ষ্ট। যতীন ঔষধ আনিতে পাঠাইয়া বোতলে করিয়া গরম জল আনিতে হুকুম করিল। পটল কহিল, ভারী মস্ত ডাক্তার হইয়াছে, পায়ে একটু গরম তেল মালিশ করিয়া দাও না, দেখিতেছ না পায়ের তেলও হিম হইয়া গেছে। যতীন রোগিনীর পায়ের তলায় গরম তেল সবেগে ঘষিয়া দিতে লাগিল। রাত্রি অনেক হইল। হরকুমার কলিকাতা হইতে ফিরিয়া আসিয়া বারবার কুড়ানির খবর লইতে লাগিলেন। যতীন বুঝিল
সন্ধ্যাবেলায় কর্ম হইতে ফিরিয়া আসিয়া পটল অভাবে হরকুমারের অবস্থা অচল হইয়া উঠিয়াছে। ঘন ঘন কুড়ানির খবর লইবার তাৎপর্য তাই। যতীন কহিল, হরকুমার বাবু ছটপট করিতেছেন, তুমি যাও পটল। পটল কহিল, পরের দোহাই দিবে বই কি, ছটপট কে করিতেছে তা বুঝিয়াছি, আমি গেলেই এখন তুমি বাঁচো। এদিকে কথায় কথায় লজ্জায় মুখ চোখ লাল হইয়া ওঠে। তোমার পেটে যে এত ছিল তা কে বুঝিবে? যতীন ব্যস্ত হইল। আচ্ছা দোহাই তোমার, তুমি এইখানেই থাকো, রক্ষা করো, তোমার মুখ বন্ধ হইলে বাঁচি। আমি ভুল বুঝিয়েছিলাম, হরকুমার বাবু বোধহয় শান্তিতে আছেন, এরকম সুযোগ তার সর্বদা ঘটে না। কুড়ানি আরাম পাইয়া যখন চোখ খুলিল, পটল কহিল, তোর চোখ খোলাইবার জন্য তোর বর্জি আজ অনেকক্ষণ ধরিয়া তোকে পায়ে ধরিয়া সাদিয়াছে কুড়ানি, আজ তাই বুঝি এত দেরি করলি? ছি ছি, ওর পায়ের ধুলো নে। কুড়ানি তৎক্ষণাৎ গম্ভীরভাবে যতীনের পায়ের ধুলা লইল। যতীন দ্রুতপদে ঘর হইতে চলিয়া গেল। তাহার পরদিন হইতে যতীনের উপরে রীতিমতো উপদ্রব আরম্ভ হইল। যতীন খাইতে বসিয়াছে, এমন সময় কুড়ানি আসিয়া অম্লান বদনে পাখা দিয়া তাহার মাছি তাড়াইতে প্রবৃত্ত হইল। যতীন ব্যস্ত হইয়া বলিয়া উঠিল, থাক থাক, কাজ নাই। কুড়ানি এই নিষেধে বিস্মিত হইয়া মুখ ফিরাইয়া পশ্চাৎবর্তী ঘরের দিকে একবার চাহিয়া দেখিল, তাহার পরে আবার পাখা দোলাইতে লাগিল। যতীন অন্তরালবর্তিনীর উদ্দেশ্যে বলিয়া উঠিল, পটল, তুমি যদি এমন করিয়া আমাকে জ্বালাও তবে আমি খাইব না, আমি এই উঠিলাম। বলিয়া উঠিবার উপক্রম করিতেই কুড়ানি পাখা ফেলিয়া দিল। যতীন বালিকার বুদ্ধিহীন মুখে তীব্র বেদনার রেখা দেখিতে পাইল। তৎক্ষণাৎ অনুতপ্ত হইয়া সে পুনর্বার বসিয়া পড়িল। কুড়ানি যে কিছু বোঝে না, সে যে লজ্জা পায় না, বেদনা বোধ করে না, একথা যতীনও বিশ্বাস করিতে আরম্ভ করিয়াছিল। আজ চকিতের মধ্যে দেখিল সকল নিয়মেরই ব্যতিক্রম আছে, এবং ব্যতিক্রম কখন হঠাৎ ঘটে আগে হইতে তাহা কেহই বলিতে পারে না। কুড়ানি পাখা ফেলিয়া দিয়া চলিয়া গেল। পরদিন সকালে যতীন বারান্দায় বসিয়া আছে। গাছপালার মধ্যে কোকিল অত্যন্ত ডাকাডাকি আরম্ভ করিয়াছে। আমের বোলের গন্ধে বাতাস ভারাক্রান্ত। এমন সময় সে দেখিল কুড়ানি চায়ের পেয়ালা হাতে লইয়া যেন একটু ইতস্তত করিতেছে। তাহার হরিণের মতো চোখে একটা সকরুণ ভয় ছিল। সে চা লইয়া গেলে যতীন বিরক্ত হইবে কিনা ইহা যেন সে বুঝিয়া উঠিতে পারিতেছিল না। যতীন ব্যথিত হইয়া উঠিয়া অগ্রসর হইয়া তাহার হাত হইতে পেয়ালা লইল। এই মানব জন্মের হরিণ শিশুটিকে তুচ্ছ কারণে কি বেদনা দেওয়া যায়? যতীন যেমনি পেয়ালা লইল অমনি দেখিল বারান্দার অপর প্রান্তে পটল সহসা আবির্ভূত হইয়া নিঃশব্দ হাস্যে যতীনকে কিল দেখাইল। ভাবটা এই যে, কেমন ধরা পড়িয়াছ? সেই দিন সন্ধ্যার সময় যতীন একখানি ডাক্তারি কাগজ পড়িতেছিল। এমন সময় ফুলের গন্ধে চকিত হইয়া উঠিয়া দেখিল কুড়ানি বকুলের মালা হাতে ঘরের মধ্যে প্রবেশ করিল। যতীন মনে মনে কহিল, বড়ই বাড়াবাড়ি হইতেছে, পটলের এই নিষ্ঠুর আমোদে আর প্রশ্রয় দেওয়া উচিত হয় না। কুড়ানিকে বলিল, ছি ছি কুড়ানি, তোমাকে লইয়া তোমার দিদি আমোদ করিতেছেন, তুমি বুঝিতে পারো না? কথা শেষ করিতে না করিতেই কুড়ানি ত্রস্ত সংকুচিত ভাবে প্রস্থানের উপক্রম করিল। যতীন তখন তাড়াতাড়ি তাহাকে ডাকিয়া কহিল, কুড়ানি, দেখি তোমার মালা দেখি। বলিয়া মালাটি তাহার হাত হইতে লইল। কুড়ানির মুখে একটি আনন্দের উজ্জ্বলতা ফুটিয়া উঠিল। অন্তরাল হইতে সেই মুহূর্তেই একটি উচ্চ হাস্যের উচ্ছ্বাস ধ্বনি শোনা গেল। পরদিন সকালে উপদ্রব করিবার জন্য পটল যতীনের ঘরে গিয়ে দেখিল ঘর শূন্য। একখানি কাগজে কেবল লেখা আছে, পালাইলাম শ্রী যতীন। ও কুড়ানি,
তোর বর যে পালাইল তাহাকে রাখিতে পারিলে না বলিয়া কুড়ানির বেনি ধরিয়া নাড়া দিয়া পটল ঘরকন্যার কাজে চলিয়া গেল। কথাটা বুঝিতে কুড়ানির একটু সময় গেল। সে ছবির মতো দাঁড়াইয়া স্থির দৃষ্টিতে সম্মুখে চাহিয়া রহিল। তারপর ধীরে ধীরে যতীনের ঘরে আসিয়া দেখিল তাহার ঘর খালি। পূর্ব সন্ধ্যার উপহারের মালাটা টেবিলের উপর পড়িয়া আছে। বসন্তের প্রাতঃকালটি স্নিগ্ধ সুন্দর। রৌদ্রটি কম্পিত কৃষ্ণচূড়ার শাখার ভিতর দিয়া ছায়ার সহিত মিশিয়া বারান্দার উপর আসিয়া পড়িয়াছে। কাঠবেড়ালির লেজ পিঠে তুলিয়া ছুটাছুটি করিতেছে এবং সকল পাখি মিলিয়া নানা সুরে গান গাহিয়া তাহাদের বক্তব্য বিষয় কিছুতেই শেষ করিতে পারিতেছে না। পৃথিবীর এই কোণটুকুতে এই খানিকটা ঘনপল্লব ছায়া এবং রৌদ্র রচিত জগৎখণ্ডের মধ্যে প্রাণের আনন্দ ফুটিয়া উঠিতেছিল। তাহারই মাঝখানে ওই বুদ্ধিহীন বালিকা তাহার জীবনের তাহার চারিদিকের সঙ্গত কোনো অর্থ বুঝিয়া উঠিতে পারিতেছিল না। সমস্তই কঠিন প্রহেলিকা। কি হইল, কেন এমন হইল? তারপরে এই প্রভাত, এই গৃহ, এই যাহা কিছু সমস্তই এমন একেবারে শূন্য হইয়া গেল কেন? যাহার বুঝিবার সামর্থ্য অল্প তাহাকে হঠাৎ একদিন নিজ হৃদয়ের এই অতল বেদনার রহস্য গর্ভে কোনো প্রদীপ হাতে না দিয়া কে নামাইয়া দিল? পটল ঘরকন্যার কাজ ছাড়িয়া কুড়ানির সন্ধান লইতে আসিয়া দেখিল সে যতীনের পরিত্যক্ত ঘরে তাহার খাটের খুঁড়া ধরিয়া মাটিতে পড়িয়া আছে। শূন্য শয্যাটাকে যেন পায়ে ধরিয়া সাজিতেছে। খলিত কেশা, লুণ্ঠিত বসনা নারী যেন নীরব একাগ্রতার ভাষায় বলিতেছে, ওগো আমাকে লও। পটল বিস্মিত হইয়া কহিল, ও কি হইতেছে কুড়ানি? কুড়ানি উঠিল না। সে যেমন পড়িয়া তেমনি পড়িয়া রহিল। পটল কাছে আসিয়া তাহাকে স্পর্শ করিতেই সে উচ্ছ্বসিত হইয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। পটল তখন চকিত হইয়া বলিয়া উঠিল, ও সর্বনাশী, ও পোড়ার মুখী, সর্বনাশ করিয়াছিস, মরিয়াছিস তুই। হরকুমারকে পটল কুড়ানির অবস্থা জানাইয়া কহিল, এ কি বিপদ ঘটিল? তুমি কি করিতেছিলে? তুমি আমাকে কেন বারণ করিলে না? হরকুমার কহিল, তোমাকে বারণ করা যে আমার কোনো কালে অভ্যাস নাই। বারণ করিলেই কি ফল পাওয়া যাইত? পটল বলিল, তুমি কেমন স্বামী? আমি যদি ভুল করি তুমি আমাকে জোর করিয়া থামাইতে পারো না? আমাকে তুমি এ খেলা খেলিতে দিলে কেন? এই বলিয়া সে ছুটিয়া গিয়া ভূপতিতা বালিকার গলা জড়াইয়া ধরিয়া কহিল, লক্ষ্মী বোন আমার, তোর কি বলিবার আছে আমাকে খুলিয়া বল। লক্ষ্মী বোন আমার, বল। হায়, কুড়ানির এমন কি ভাষা আছে যে আপনার হৃদয়ের অব্যক্ত রহস্য সে কথা দিয়া বলিতে পারে? সে একটি অনির্বচনীয় বেদনার উপর তাহার সমস্ত বুক দিয়ে চাপিয়া পড়িয়া আছে। সে বেদনাটা কি? জগতে এমন আর কাহারও হয় কিনা? তাহাকে লোকে কি বলিয়া থাকে? কুড়ানি তাহার কিছুই জানে না। সে কেবল কান্না দিয়া বলিতে পারে। মনের কথা জানাইবার তাহার আর কোনো উপায় নাই। পটল কহিল, কুড়ানি, তোর দিদি বড় দুষ্টু, কিন্তু তার কথা যে তুই এমন করিয়া বিশ্বাস করবি তা সে কখনো মনেও করেনি। তার কথা কেহ কখনো বিশ্বাসও করে না। তুই এমন ভুল কেন করলি কুড়ানি? একবার মুখ তুলিয়া তোর দিদির মুখের দিকে চা, তাকে মাপ কর বোন। কিন্তু কুড়ানির মন তখন বিমুখ হইয়া গিয়াছিল। সে কোনো মতেই পটলের মুখের দিকে চাহিতে পারিল না। সে আরো জোর করিয়া হাতের মধ্যে মাথা গুঁজিয়া রহিল। সে ভালো করিয়া সমস্ত কথা না বুঝিয়াও এক প্রকার মূঢ়ভাবে পটলের প্রতি রাগ করিয়াছিল। পটল তখন ধীরে ধীরে বাহুপাশ খুলিয়া লইয়া উঠিয়া গেল এবং জানালার ধারে পাথরের মূর্তির মতো স্তব্ধভাবে দাঁড়াইয়া ফাল্গুনের রৌদ্রচিক্কণ সুপারি গাছের পল্লব শ্রেণীর দিকে চাহিয়া পটলের দুই চক্ষু দিয়ে জল পড়িতে লাগিল। পরদিন কুড়ানির আর দেখা পাওয়া গেল না। পটল তাহাকে আদর করিয়া
ভালো ভালো গহনা এবং কাপড় দিয়া সাজাইত। নিজে সে এলোমেলো ছিল, নিজের সাজ সম্বন্ধে তার কোনো যত্ন ছিল না, কিন্তু সাজগোজের সমস্ত শখ কুড়ানির উপর দিয়েই সে মিটাইয়া লইত। বহুকাল সঞ্চিত সেই সমস্ত বসন ভূষণ কুড়ানির ঘরের মেঝের উপর পড়িয়া আছে। তাহার হাতের বালাচুড়ি, নাসাগ্রের লবঙ্গ ফুলটি পর্যন্ত সে খুলিয়া ফেলিয়া গিয়াছে। তাহার পটল দিদির এতদিনের সমস্ত আদর সে যেন গা হইতে মুছিয়া ফেলিবার চেষ্টা করিয়াছে। হরকুমার বাবু কুড়ানির সন্ধানে পুলিশে খবর দিলেন। সেবারে প্লেগ দমনের বিভীষিকায় এত লোক এতদিকে পলায়ন করিতেছিল যে সেই সকল পলাতক দলের মধ্য হইতে একটি বিশেষ লোককে বাছিয়া লওয়া পুলিশের পক্ষে শক্ত হইল। হরকুমার বাবু 2-4বার ভুল লোকের সন্ধানে অনেক দুঃখ এবং লজ্জা পাইয়া কুড়ানির আশা পরিত্যাগ করিলেন। অজ্ঞাতের কোল হইতে তাহারা যাহাকে পাইয়াছিলেন, অজ্ঞাতের কোলের মধ্যেই সে আবার লুকাইয়া পড়িল। যতীন বিশেষ চেষ্টা করিয়া সেবার প্লেগ হাসপাতালের ডাক্তারি পদ গ্রহণ করিয়াছিল। একদিন দুপুরবেলায় বাসায় আহার সারিয়া হাসপাতালে আসিয়া সে শুনিল হাসপাতালের স্ত্রী বিভাগে একটি নতুন রোগিণী আসিয়াছে। পুলিশ তাহাকে পথ হইতে কুড়াইয়া আনিয়াছে। যতীন তাহাকে দেখিতে গেল। মেয়েটির মুখের অধিকাংশ চাদরে ঢাকা ছিল। যতীন প্রথমেই তাহার হাত তুলিয়া লইয়া নাড়ি দেখিল। নাড়িতে জ্বর অধিক নাই, কিন্তু দুর্বলতা অত্যন্ত। তখন পরীক্ষার জন্য মুখের চাদর সরাইয়া দেখিল সেই কুড়ানি। ইতিমধ্যে পটলের কাছ হইতে যতীন কুড়ানির সমস্ত বিবরণ জানিয়াছিল। অব্যক্ত হৃদয় ভারের দ্বারা ছায়াছন্ন তাহার সেই হরিণ চক্ষু দুটি কাজের অবকাশে যতীনের ধ্যান দৃষ্টির উপরে কেবলই অশ্রুহীন কাতরতা বিকীর্ণ করিয়াছে। আর সেই রোগ নির্মিলিত চক্ষুর সুদীর্ঘ পল্লব কুড়ানির শীর্ণ কপালের উপরে কালিমার রেখা টানিয়াছে। দেখিবা মাত্র যতীনের বুকের ভিতরটা হঠাৎ কে যেন চাপিয়া ধরিল। এই একটি মেয়েকে বিধাতা এত যত্নে ফুলের মতো সুকুমার করিয়া গড়িয়া দুর্ভিক্ষ হইতে মহামারীর মধ্যে ভাসাইয়া দিলেন কেন? আজ এই যে প্রাণীটি ক্লিষ্ট হইয়া বিছানার উপরে পড়িয়া আছে, ইহার এই অল্প কয়দিনের আয়ুর মধ্যে এত বিপদের আঘাত, এত বেদনার ভার সহিত কি করিয়া? যতীনই বা ইহার জীবনের মাঝখানে তৃতীয় আরেকটি সংকটের মতো কোথা হইতে আসিয়া জড়াইয়া পড়িল। রুদ্ধ দীর্ঘ নিঃশ্বাস যতীনের বক্ষদ্বারে আঘাত করিতে লাগিল, কিন্তু সেই আঘাতের তাড়নায় তাহার হৃদয়ের তারে একটা সুখের মিলও বাজিয়া উঠিল। যে ভালোবাসার জগতে দুর্লভ, যতীন তাহা না চাহিতেই ফাল্গুনের একটি মধ্যাহ্নে একটি পূর্ণ বিকশিত মাধব মঞ্জরীর মতো অকস্মাৎ তার পায়ের কাছে আপনি আসিয়া খসিয়া পড়িয়াছে। যে ভালোবাসা এমন করিয়া মৃত্যুর দ্বার পর্যন্ত আসিয়া মূর্ছিত হইয়া পড়ে, পৃথিবীতে কোন লোক সেই দেবভোগ্য নৈবেদ্য লাভের অধিকারী? যতীন কুড়ানির পাশে বসিয়া তাহাকে অল্প অল্প গরম দুধ খাওয়াইয়া দিতে লাগিল। খাইতে খাইতে অনেকক্ষণ পরে সে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চোখ মেলিল। যতীনের মুখের দিকে চাহিয়া তাহাকে সুদূর স্বপ্নের মতো যেন মনে করিয়া লইতে চেষ্টা করিল। যতীন যখন তাহার কপালে হাত রাখিয়া নাড়া দিয়া কহিল, কুড়ানি, তখন তাহার অজ্ঞানের শেষ ঘোরটুকু হঠাৎ ভাঙিয়া গেল। যতীনকে সে চিনিল এবং তখনই তাহার চোখের উপরে বাষ্পকমন আরেকটি মোহের আবরণ পড়িল। প্রথম মেঘ সমাগমে সুগভীর আষাঢ়ের আকাশের মতো কুড়ানির কালো চোখ দুটির উপর একটি যেন সুদূরব্যাপী সজল স্নিগ্ধতা ঘনাইয়া আসিল। যতীন সকরুণ যত্নের সহিত কহিল, কুড়ানি, এই দুধটুকু শেষ করিয়া ফেলো। কুড়ানি একটু উঠিয়া বসিয়া পেয়ালার উপর হইতে যতীনের মুখে স্থির দৃষ্টিতে চাহিয়া সেই দুধটুকু ধীরে ধীরে খাইয়া ফেলিল। হাসপাতালের ডাক্তার একটিমাত্র রোগীর পাশে সমস্তক্ষণ বসিয়া থাকিলে কাজও চলে না।
দেখিতেও ভালো হয় না। অন্যত্র কর্তব্য সারিবার জন্য যতীন যখন উঠিল, তখন ভয়ে ও নৈরাশ্যে কুড়ানির চোখ দুটি ব্যাকুল হইয়া পড়িল। যতীন তাহার হাত ধরিয়া তাহাকে আশ্বাস দিয়া কহিল, আমি আবার এখনই আসিব কুড়ানি, তোমার কোনো ভয় নাই। যতীন কর্তৃপক্ষদিগকে জানাইল যে এই নূতন আনিত রোগিণীর প্লেগ হয় নাই, সে না খাইয়া দুর্বল হইয়া পড়িয়াছে। এখানে অন্য প্লেগ রোগীর সঙ্গে থাকিলে তাহার পক্ষে বিপদ ঘটিতে পারে। বিশেষ চেষ্টা করিয়া যতীন কুড়ানিকে অন্যত্র লইয়া যাইবার অনুমতি লাভ করিল এবং নিজের বাসায় লইয়া গেল। পটলকে সমস্ত খবর দিয়া একখানি চিঠিও লিখিয়া দিল। সেই দিন সন্ধ্যার সময় রোগী এবং চিকিৎসক ছাড়া ঘরে আর কেহ ছিল না। শিউরের কাছে রঙিন কাগজের আবরণে ঘেরা একটি কেরোসিন ল্যাম্প ছায়াচ্ছন্ন মৃদু আলো বিকীর্ণ করিতেছিল। ব্র্যাকেটের উপরে একটা ঘড়ি নিস্তব্ধ ঘরে টিক টিক শব্দে দোলক দোলাইতেছিল। যতীন কুড়ানির কপালে হাত দিয়ে কহিল, তুমি কেমন বোধ করিতেছ কুড়ানি? কুড়ানি তাহার কোনো উত্তর না করিয়া যতীনের হাতটি আপনার কপালেই চাপিয়া রাখিয়া দিল। যতীন আবার জিজ্ঞাসা করিল, ভালো বোধ হইতেছে? কুড়ানি একটুখানি চোখ বুঝিয়া কহিল, হাঁ। যতীন জিজ্ঞাসা করিল, তোমার গলার এটা কি কুড়ানি? কুড়ানি তাড়াতাড়ি কাপড়টা টানিয়া তাহা ঢাকিবার চেষ্টা করিল। যতীন দেখিল সে একগাছি শুকনো বকুলের মালা। তখন তাহার মনে পড়িল সে মালাটি কি। ঘড়ির টিকটিক শব্দের মধ্যে যতীন চুপ করিয়া বসিয়া ভাবিতে লাগিল। কুড়ানির এই প্রথম লুকাইবার চেষ্টা, নিজের হৃদয়ের ভাব গোপন করিবার এই তাহার প্রথম প্রয়াস। কুড়ানি মৃগশিশু ছিল, সে কখন হৃদয় ভারাতুর যুবতী নারী হইয়া উঠিল? কোন রৌদ্রের আলোকে, কোন রৌদ্রের উত্তাপে তাহার বুদ্ধির উপরকার সমস্ত কুয়াশা কাটিয়া গিয়া তাহার লজ্জা, তাহার শঙ্কা, তাহার বেদনা এমন হঠাৎ প্রকাশিত হইয়া পড়িল। রাত্রি 2-2:30 সময় যতীন চৌকিতে বসিয়াই ঘুমাইয়া পড়িয়াছে। হঠাৎ দ্বার খোলার শব্দে চমকে উঠিয়া দেখিল পটল এবং হরকুমার বাবু একটি বড় ব্যাগ হাতে ঘরের মধ্যে প্রবেশ করিলেন। হরকুমার কহিলেন, তোমার চিঠি পাইয়া কাল সকালে আসিব বলিয়া বিছানায় শুইলাম। অর্ধেক রাত্রে পটল কহিল, ওগো, কাল সকালে গেলে কুড়ানিকে দেখিতে পাইব না, আমাকে এখনই যাইতে হইবে। পটলকে কিছুতেই বুঝাইয়া রাখা গেল না। তখনই একটা গাড়ি করিয়া বাহির হইয়া পড়িয়াছি। পটল হরকুমারকে কহিল, চলো, তুমি যতীনের বিছানায় শোবে, চলো। হরকুমার ঈষৎ আপত্তির আড়ম্বর করিয়া যতীনের ঘরে গিয়া শুইয়া পড়িলেন। তাহার নিদ্রা যাইতেও দেরি হইল না। পটল ফিরিয়া আসিয়া যতীনকে ঘরের এক কোণে ডাকিয়া জিজ্ঞাসা করিল, আশা আছে? যতীন কুড়ানির কাছে আসিয়া তাহার নাড়ি দেখিয়া মাথা নাড়িয়া ইঙ্গিতে জানাইল, আশা নাই। পটল কুড়ানির কাছে আপনাকে প্রকাশ না করিয়া যতীনকে আড়ালে লইয়া কহিল, যতীন, সত্য বলো, তুমি কি কুড়ানিকে ভালোবাসো না? যতীন পটলকে কোনো উত্তর না দিয়ে কুড়ানির বিছানার পাশে আসিয়া বসিল। তাহার হাত চাপিয়া ধরিয়া নাড়া দিয়ে কহিল, কুড়ানি, কুড়ানি। কুড়ানি চোখ মেলিয়া মুখে একটি শান্ত মধুর হাসির আভাস মাত্র আনিয়া কহিল, কি দাদাবাবু? যতীন কহিল, কুড়ানি, তোমার এই মালাটি আমার গলায় পরাইয়া দাও। কুড়ানি অনিমেষ অবুঝ চোখে যতীনের মুখের দিকে তাকাইয়া রহিল। যতীন কহিল, তোমার মালা আমাকে দেবে না? যতীনের এই আদরের প্রশ্রয়টুকু পাইয়া কুড়ানির মনে পূর্বকৃত অনাদরের একটুখানি অভিমান জাগিয়া উঠিল। সে কহিল, কি হবে দাদাবাবু? যতীন দুই হাতে তাহার হাত লইয়া কহিল, আমি তোমাকে ভালোবাসি কুড়ানি। শুনিয়া ক্ষণকালের জন্য কুড়ানি স্তব্ধ রহিল।
তাহার পরে তাহার দুই চক্ষু দিয়া অজস্র জল পড়িতে লাগিল। যতীন বিছানার পাশে নামিয়া হাঁটু গাড়িয়া বসিল, কুড়ানির হাতের কাছে মাথা নত করিয়া রাখিল। কুড়ানি গলা হইতে মালা খুলিয়া যতীনের গলায় পরাইয়া দিল। তখন পটল তাহার কাছে আসিয়া ডাকিল, কুড়ানি। কুড়ানি তাহার শীর্ণ মুখ উজ্জ্বল করিয়া কহিল, কি দিদি? পটল তাহার কাছে আসিয়া তাহার হাত ধরিয়া কহিল, আমার উপর তোর আর কোনো রাগ নেই বোন? কুড়ানি স্নিগ্ধ কোমল দৃষ্টিতে কহিল, না দিদি, কোনো রাগ নাই। পটল কহিল, যতীন, একবার তুমি ও ঘরে যাও। যতীন পাশের ঘরে গেলে পটল ব্যাগ খুলিয়া কুড়ানির সমস্ত কাপড় গহনা তাহার মধ্য হইতে বাহির করিল। রোগিণীকে অধিক নাড়াচাড়া না করিয়া একখানি লাল বেনারসি শাড়ি সন্তর্পণে তাহার মলিন বস্ত্রের উপর জড়াইয়া দিল। পরে এক এক গাছি চুড়ি তাহার হাতে দিয়া দুই হাতে দুই বালা পরাইয়া দিল। তারপরে ডাকিল, যতীন, যতীন। যতীন আসিতেই তাহাকে বিছানায় বসাইয়া পটল তাহার হাতে কুড়ানির এক ছড়া সোনার হার দিল। যতীন সেই হার ছড়াটি লইয়া আস্তে আস্তে কুড়ানির মাথা তুলিয়া ধরিয়া তাহাকে পরাইয়া দিল। ভোরের আলো যখন কুড়ানির মুখের উপর আসিয়া পড়িল, তখন সে আলো সে আর দেখিল না। তাহার অম্লান মুখকান্তি দেখিয়া মনে হইল সে মরে নাই, কিন্তু সে যেন একটি অতল স্পর্শ সুখ স্বপ্নের মধ্যে নিমগ্ন হইয়া গেছে। যখন মৃতদেহ লইয়া যাইবার সময় হইল, তখন পটল কুড়ানির বুকের উপরে পড়িয়া কাঁদিতে কাঁদিতে কহিল, বোন, তোর ভাগ্য ভালো, জীবনের চেয়ে তোর মরণ সুখের। যতীন কুড়ানির সেই শান্ত স্নিগ্ধ মৃত্যু ছবির দিকে চাহিয়া ভাবিতে লাগিল, যাহার ধন তিনিই নিলেন, কিন্তু আমাকে বঞ্চিত করিলেন না। নমস্কার। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। নমস্কার।